ভয়ে চুপ ছিলাম, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বলেছেন তৌহিদ আফ্রিদি। এর থেকে হাস্যকর কি হতে পারে? তার নৃশংসতার একটু বর্ণনা দেই। মন গড়া নয়, সরাসরি তার বন্ধু রাহির লোক থেকে শোনা। বিশ্বাস না হলে মিডিয়া ঘেটে দেখুন। রাহি বলেন, মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। ক্যামেরার সামনে আফ্রিদি একরকম, কিন্তু ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একজন লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সে সময় তার ক্ষোভের শিকার হন রাহিও। তিনি বলেন, রাস্তা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। রাগ উঠলে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো, যেন আমরা মানুষ না, পোষা জন্তু। বিভিন্ন সময় আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে ফোন করাতেন। রাহি বলেন, যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে, তখন ফোন করত, ক্ষমতা দেখাতো। আন্দোলনের 2-3 মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়, ভয় পেয়ে যাই। ফোন ধরার পর বলে, তোর সঙ্গে একজনের কথা বলাবো, সে শীঘ্রই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা, সাবধানে থাকিস। 5 আগস্টের পরও দেশে ভালোই ছিলেন আফ্রিদি, এমনটাই দাবি রাহির। বন্ধু চরিত্র প্রসঙ্গে রাহি বলেন, আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই। তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে। কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ 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 রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ মানে ছাড়ে না। তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবে, কারে কারে মারবে, এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না। এবার শুনুন তার ইতিহাস। ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় অভিযোগ আছে ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে। তৌহিদ আফ্রিদিকে বয়কটের ডাক দিতেও দেখা গেছে নেটিজেনদের অনেককে। মাসখানিক ধরে রোস্টিং ও ট্রল হতে দেখে বিভিন্ন অভিযোগে চুপ থাকলেও মঙ্গলবার বিকালে মুখ খুলেছেন আফ্রিদি। তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি তখন যা করেছেন জানের ভয়ে করেছেন। নিজেকে পরিস্থিতির শিকার বলেও পুরো লেখাতে বর্ণনা করেন। এমনকি ডিবি হারুনের সময় তার সক্ষণীয় মুখ খুলেছেন তৌহিদ আফ্রিদি। ঘণ্টাখানিক পর অবশ্য দীর্ঘ স্ট্যাটাসটি আফ্রিদির অফিসিয়াল পেজের খুঁজে পাওয়া যায়নি। আত্মপক্ষে সমর্থন করে দেয় সেই তৌহিদ আফ্রিদির সেই পোস্টে বলেন, আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি, কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে। তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যতদূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না, কিন্তু যতদিন যাচ্ছে শত্রু বেড়েই চলছে, সাথে বেড়েই চলছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট গল্পের সংখ্যা। আন্দোলনের সময় তিনি দুবাইতে ছিলেন উল্লেখ করে বলেন, বাংলাদেশে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম। দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ের ওকর্মে। আর তখনই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো। এই পোস্ট করার পরও আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি। আমি যখন শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি আমার সকল আইডিতে পোস্ট করি, কিছুক্ষণ পরই আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল হাসান কল দিয়ে বলে, তোমাকে একটা জিনিস জানাতে চাই, তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছো এগুলো এক্ষুনি তোমাকে সরাতে করতে হবে। তোমার সাথে কে কে যুক্ত এগুলাতে? নিজের অবস্থান জানিয়ে বলেন, এইটা শোনার পর আমি সাথে সাথে ফোন কেটে দিই। কিছুক্ষণ পরে আমাকে ডিবি হারুন কলে বলে, এই তুমি কার কল কাটছো? তুমি জানো তুমি, তোমার বাবা, তোমাদের টেলিভিশন সব শেষ করে দিবে। এক্ষুনি ওনাকে কলব্যাক করো, যা বলে শোনো। আমি ভয়ে পোস্ট ডিলিট করে দিই। আমার এখনও মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোরই ফোন ধরেনি, কিন্তু ডিবি হারুন আমাকে ফোন দিয়েই যাচ্ছিল। ডিবি হারুন আফ্রিদিকে ভয় দেখিয়েছেন জানিয়ে বলেন, পরদিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয়, বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে, দেশে আসলেই কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেফতার হবা। তখন আমি বলি, চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিছি। আমি আরও বলি, চাচা পোস্ট তো আমি করি নাই, আমার অ্যাডমিন করছে। যদিও পোস্টটা আমিই করেছিলাম, কিন্তু তখন ভয়ে আমি তাকে এই মিথ্যাটা বলি। এটা শোনার পর উনি আমাকে বলে, তোমার ওই সব অ্যাডমিন সরাও। এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে বলে, ওরে অ্যাক্সেস দাও। ডিবি হারুন আমাকে আরও বলে, আফ্রিদি দেশে আইসেই তুমি আগে আমার সাথে দেখা করবা, তোমার নামে কিন্তু জঙ্গি মামলা হয়েছে। আতঙ্কিত ছিলেন আফ্রিদি এমনটা জানিয়ে বলেন, এরপর আমি আমার বাবার সাথে সব শেয়ার করি। তখন বাবা আমাকে বলে যে তুমি দেশে আসো, ফেসবুকে পোস্ট করা লাগবে না, তুমি রাস্তায় নামো, তাহলে তো সমস্যা নেই। ঠিক এরপর দিন থেকেই পুরো বাংলাদেশ শাটডাউন থাকে, যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকে।
যখন শাটডাউন শেষ হয় আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর আমি আর ডিবি হারুনের সাথে যোগাযোগ করিনি, কিন্তু পরের দিনই আমাকে আবার এনটিএমসি থেকে কল দিয়ে ডাকা হয়। তারপর ওইখানে আমি যাই, গিয়ে দেখি ওরা হলিউড মুভির কেস বোর্ডের মতো করে আমি সহ আরও কয়েকজন ইনফ্লুয়েন্সারদের ছবি টানিয়ে রেখেছে। আমার এখনও মনে আছে ওদের কাজ দেখে আমি আতঙ্কে একই জায়গায় 30 মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিলাম। ওরা আমাকে বুঝিয়ে দিল কথার বাইরে গেলে সব শেষ আমার। আফ্রিদি বলেন, পরে একটা এজেন্সি আমাকে জরুরি তলব করে আমি এরপর সেখানে যাই। যাওয়ার একটাই কারণ, এর আগেও আমরা সব ইনফ্লুয়েন্সাররা ওদের সাথে কাজ করেছিলাম। এজেন্সি আমাকে বলে, শোনো আফ্রিদি, তুমি কার পক্ষে থাকবা বা বিপক্ষে থাকবা সেটা আমাদের দেখার বিষয় না। তোমাকে ডাকার প্রধান কারণ হলো এই আন্দোলনে আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, যেমন মেট্রো রেল, সরকারি ভবনে ভাঙচুর ও আগুন, এসব তো ছাত্রদের কাজ না, এগুলো তো সাধারণ মানুষেরই টাকায় বানানো। আর সরকার যদি ভুল করে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে, কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না। আর যারা মারা গিয়েছে তাদের সুষ্ঠু বিচার চাইতে হবে। এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমাদের মোটিভ হচ্ছে দেশের এই অবস্থায় সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা। সো তুমি এবং তোমার পরিচিত যেসব ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসটা সোশ্যালি ক্রিয়েট করতে হবে। আমি এসব শুনে ওনাকে ডিরেক্ট বললাম, ভাইয়া এটা তো আমি করতেই পারবো না, আর যারা আছে তাদেরকে যদি 5 গুণ টাকা বেশিও দেওয়া হয় তাও তারা করবে না, এটা বিবেক আর ক্যারিয়ারের ব্যাপার। তখন এজেন্সি আমাকে বলে, আরে ভাই, আমরা তো স্টুডেন্টের বিপক্ষে পোস্ট দিচ্ছি না, আচ্ছা তুমি একটা মিটিং ফিক্সড করে দাও, বাকিটা আমি ওদেরকে বুঝিয়ে দিব। এরপর আমি ওদের সাথে তাল মিলিয়ে হ্যাঁ ওকে বলে ব্যাপারটা সেখানেই শেষ করি। নেটিজেনদের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারাই একবার চিন্তা করে দেখুন, এই অবস্থায় কেউ স্টুডেন্টের পক্ষে ছাড়া ভিডিও বা পোস্ট করবে, পেমেন্ট যতই হোক। যাই হোক, এরপর কয়েকজন ছোট ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে আমি ওদের সাথে মিটিং করে দিই। মিটিংয়ে এজেন্সি সবাইকে সব কিছু এক্সপ্লেন করে। মিটিংয়ে সবাই পোস্ট বা ভিডিও করার আশ্বস্ত দিলেও মিটিং শেষে কেউ ভিডিও দিতে আর রাজি ছিল না। এমনকি অনেকেই টাকা নিয়েছে কিন্তু ভিডিও দেয়নি। এরপর এজেন্সি থেকে আমাকে সবার ভিডিওর জন্য আবার ফোন দেওয়া হলে আমি ইনফ্লুয়েন্সারদের সাথে আবার যোগাযোগ করি। সবাই আমাকে জানায় এমন পরিস্থিতিতে কেউ ভিডিও বা পোস্ট দিতে পারবে না। একটা সময় এজেন্সি যখন দেখলো আমার এবং বাকি ইনফ্লুয়েন্সারদের কেউ কিছু করতে রাজি করছে না, তখন তারা বলে, অ্যাটলিস্ট সরকার যদি ভুল করে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে, কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না। এই পোস্টটা করো, ভিডিও করার দরকার নেই। একদিকে এত ছাত্র আর মানুষ মারা যাচ্ছিল, আর অন্যদিকে এজেন্সি আমার সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। তখন আমি ডিরেক্ট ওদের সাথে কন্ট্যাক্ট অফ করে দিই। আফ্রিদি নিজের অবস্থান জানিয়ে বলেন, ছাত্রদের বিপক্ষে যাওয়া, কোনো ইনফ্লুয়েন্সারদেরকে হুমকি দিয়ে পোস্ট বা ভিডিও করা এবং ছাত্রবিরোধী কোনো ক্যাম্পেইনের সাথে থাকা, এসবে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আপনারা যেটা হুমকি দিয়ে ছাত্রদের বিপক্ষে ক্যাম্পেইনের কথা বলছেন, সেই ক্যাম্পেইনের ব্যাপারে আমার 0% আইডিয়াও নেই। আমার মিটিংটা ছিল শুধু কয়েকজন ছোট ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলিয়ে দেওয়া। ডিবি হারুনের হুমকি প্রসঙ্গে বলেন, এইসব ঝামেলার মধ্যে হঠাৎ ডিবি হারুন আমাকে আবার কল দিয়ে বলে, তোমাকে দেখা করতে বলছিলাম, তুমি দেশে এসে আমার সাথে দেখা করলে না কেন? তোমার নামে যে মামলা হয়েছে এটার একটা ব্যবস্থা তো করতে হবে, তাই না? সে আমাকে এসব কথা বলে আমাকে আবার তার অফিসে ডাকে। যাওয়ার পর সে আমার সাথে আমার মামলা নিয়ে একটা কথাও বলল না। আমাকে সে বলে তার এক ভিডিও নাকি ভাইরাল হয়েছে, মানুষ নাকি তার ফেস চেঞ্জ করে ভাইরাল করতেছে। আমি তখন তার কাছ থেকে ভিডিওটা দেখতে চাই। আমি তখনও জানতাম না তার কি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে আমি বুঝতে পারি যে এটা তারই ভিডিও। তারপর সে বলে তার ভিডিও অনলাইন থেকে রিমুভ করে দিতে হবে। আমি তখন তাকে বলি, চাচা আপনি সাইবার সিকিউরিটির সাথে কথা বলেন, ওরাই পারবে। কিন্তু সে বারবার আমাকে ফোর্স করে ভিডিওটা রিমুভ করে দিতে। পরে আমি তাকে বলি, এটা তো রিমুভ করা যাবে না। এইটা বলার সাথে সাথে সে এবার আমার মামলা নিয়ে কথা বলা শুরু করে। আমাকে বলে, তোমার নামে তো জঙ্গি মামলা হয়েছে, তোমাকে কিন্তু এই মুহূর্তে অ্যারেস্ট করা যায়। আমাকে সে ইনডিরেক্টলি হুমকি দেয়। তারপর তাকে দেখানোর জন্য আমি কয়েকজনকে ফোন দিয়ে ভিডিওটা রিমুভ করা যাবে কিনা, কিন্তু সবাই না বলে। এরপর তাকে আমি বলি যে আমি বাসায় গিয়ে একটা ব্যবস্থা করতেছি। ডিবি হারুন ক্ষমতার অপব্যবহার করতে জানিয়ে বলেন, আপনারা যে কোনো সেলিব্রিটিকে জিজ্ঞেস করুন, তারাই বলবে ডিবি হারুনের কাছে যে একবারও সাহায্যের জন্য গিয়েছে তাদেরকে সে বিভিন্নভাবে ব্যবহার করেছে। তার ফেমাস হওয়ার একটা নেশা ছিল, সেটা তার পেজের ভিডিও দেখলেই আপনারা বুঝবেন। যারাই তার কাছে যায় তাদেরকে ভাত খেয়ে তার ভিডিও করে সে ছেড়ে দেয়। সে তার ক্ষমতার অপব্যবহার এত বাজেভাবে করত যে আমি এবং আমার এক ইউটিউবার বন্ধুকে দিয়ে সে তার রিসোর্টের প্রমোশনে যেতে বাধ্য করেছিল। তার রিসোর্টের প্রমোশনে আমরা এতটাই হেল্পলেস ছিলাম যে পেমেন্ট পাওয়া তো দূরের কথা, নিজে খরচে তার দেওয়া তারিখের মধ্যেই নো ম্যাটার হোয়াট শ্যুট করে তার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পোস্ট করতে হয়েছিল। ইভেন প্রায় সে আমাকে তার অফিসে ডেকে ব্লক করতে বলতো। টাকার প্রতি কোনো লোভ নেই উল্লেখ করে বলেন, আর আল্লাহর রহমতে ছোটবেলা থেকে যে পরিমাণ টাকা দেখে বড় হয়েছি, আমার টাকার প্রতি কোনো লোভ নাই। উপরে মহান আল্লাহ তাআলা আছেন, উনি দেখছেন, উনি সাক্ষী আছেন আমি কি করছি। আল্লাহ যদি মনে করেন আমি কোনো ভুল করছি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। ভয়ে চুপ ছিলাম, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল, আর সেটার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। সেটার জন্য আমি আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। আমার শুভাকাঙ্ক্ষীরা জানে এবং বিশ্বাস করে আমি কেমন। আপনি পাবলিকলি যখন কিছু করবেন তখন আপনার পক্ষে বিপক্ষে অনেক মানুষ কথা বলবে, কিন্তু বিপক্ষের মানুষগুলো ভালো কাজে চুপ থাকে, আর যখনই কোনো অজুহাত পায় সেটাকে তিলকে তাল বানিয়ে ফেলে। কথা আগেও হতো, এখনও হচ্ছে, ভবিষ্যতে হবে, তাই বলে আমি কখনো থেমে যাইনি এবং থামবো না ইনশাল্লাহ। সেটার একমাত্র কারণ হলো আমার ওয়েল উইশারদের সমর্থন। এর আগেও থেমে যেতাম, কিন্তু তারা আমাকে থামতে দেয়নি এবং আজকেও দিচ্ছে না।
দ্বিতীয় সুযোগ চেয়ে আফ্রিদি বলেন, একটা ব্যাপার বলতেই হয়, নিউজ করেন ঠিক আছে, দেশটা স্বাধীন হয়েছে, সবারই কথা বলার অধিকার আছে, কিন্তু যাদের আমি চিনি না তাদের সাথে দয়া করে আমাকে ইনভলভ করবেন না। মানুষ আমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে, আর আমি চাইলে তো অনেকের ব্যাপারে প্রমাণসহ বলতে পারি, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এভরিওয়ান ডিজার্ভস এ সেকেন্ড চান্স। এখন প্রশ্ন ছড়ি আপনাদের কাছে, এত কিছুর পরও কি সে দ্বিতীয় চান্স ডিজার্ভ করে? আপনি তার জন্য কী শাস্তি কামনা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব।